হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আম আজকে আমি আরেকটা টপিক নিয়ে আসছি। তোমরা ইতিমধ্যে পোলারাইজেশন মেকানিজম সম্পর্কে আমি একটা ভিডিও আপলোড করছি। সো ফার আমার কাছে মনে হয় তোমরা ওই জিনিসটা বুঝতে পারছো। তোমাদের কিছু প্রবলেম ছিল ওরিয়েন্টেশনাল পোলারাইজেবিলিটির ডেরিভেশন নিয়ে। কিছু কিছু ক্ষেত্রে কিভাবে নতুন নতুন টার্ম গুলো আসতেছে সেগুলো একটু আমি অ্যানালাইসিস করতে চাচ্ছি ডিটেলস। সেজন্য এই ভিডিওটা করা, সেটা ডেরিভেশন অফ ওরিয়েন্টেশনাল পোলারাইজেবিলিটি। তো ইতিমধ্যে আমরা পোলারাইজেশনের মেকানিজম গুলো পড়ছি। পোলারাইজেশন কি সেটাও পড়ছি। পোলারাইজেশন কি ছিল? পোলারাইজেশন ছিল এরকম একটা সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে চার্জ গুলো ডিসপ্লেসমেন্ট হবে, পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের একটা ডিসপ্লেসমেন্ট হবে। তো এই পোলারাইজেশন মেকানিজম। বিভিন্ন ধরনের পোলারাইজেশন মেকানিজম আছে, ইলেকট্রনিক, আয়নিক, ডাইপোলার, ইন্টারফেসিয়াল পোলারাইজেশন। তো আজকে আমরা ডাইপোলার পোলারাইজেশনের ডেরিভেশনটা একটু দেখব। তো ডাইপোলার পোলারাইজেশনের ডেরিভেশনটা দেখার আগে আমরা ডাইপোলার পোলারাইজেশন সম্পর্কে একটা অ্যানিমেশন ভিডিওটা একটু দেখে নিই। তো আমরা যদি অ্যানিমেশন ভিডিও দেখতে চাই, দেখো নতুন একটা পেজ আসছে। তো এই ওয়েবসাইটে যে জিনিসটা খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করা হয়েছে সেটা ইফেক্ট অফ টেম্পারেচার অন দ্য ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তো জেনারেলি আমরা যখন ইলেকট্রনিক বা আয়নিক পোলারাইজেশন করছিলাম তখন আসলে টেম্পারেচার ইফেক্টটা খুব বেশি কাজে লাগেনি, শুধুমাত্র কি ইলেকট্রিক ফিল্ডের ইফেক্টটা কি প্রমিনেন্ট ছিল। কারণ ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলেই আমাদের কি পোলারাইজেশন ক্রিয়েট হবে, এবং ডাইপোলার পোলারাইজেশনও ইলেকট্রিক ফিল্ডের কি একটা ইফেক্ট আছে। কারণ ইলেকট্রিক ফিল্ড না দিলে তো কি ডাইপোলার পোলারাইজেশন ক্রিয়েট হবে না। ডাইপোলার পোলারাইজেশনে যে জিনিসটা ঘটবে সেটা কি, সেটা ইলেকট্রিক ফিল্ড আমি যে ডিরেকশনে দিব সেই ডিরেকশন বরাবর অ্যালাইন হবে। তো জেনারেলি এটা পোলার মলিকুলে হয়। পোলার মলিকুলের ক্ষেত্রে টেম্পারেচারের কিছু ইফেক্ট কাজ করে, কারণ পোলার মলিকুল এরকম একটা মলিকুল যার পার্মানেন্ট ডাইপোল আছে। সো দ্যাট সেখানে কিছু সিগনিফিকেন্ট ভেরিয়েশন দেখা যায় ডাইইলেকট্রিক কনস্ট্যান্টে। কার জন্য? টেম্পারেচারের জন্য। কারণ টেম্পারেচার ইনক্রিজ করলে তাদের র্যান্ডম ভাইব্রেশনটা বেশি হয় অন্যান্য অন্যান্য পোলারাইজেশন মেকানিজম থেকে। তো আমরা একটু দেখি কিভাবে। জেনারেলি এভাবে র্যান্ডম মুভমেন্ট করতে থাকে তাদের নিজস্ব পজিশনে। যদি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি তখন কি তাদের সেই ডিরেকশন বরাবর তাদের মুভমেন্ট হতে থাকে। কিন্তু টেম্পারেচারের ইফেক্টটা কি সেটা আমরা একটু দেখব। তো দেখো টেম্পারেচার যদি আমি একটু একটু ইনক্রিজ করি, দেখো এখন যে পজিশন আছে একটু ইনক্রিজ করলে তাহলে কি তাদের র্যান্ডম ভাইব্রেশন তাহলে কি তাদের মধ্যে র্যান্ডম ভাইব্রেশন হচ্ছে। আবার টেম্পারেচার যদি আমি আরেকটু কমাই এখান থেকে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ কি র্যান্ডম ভাইব্রেশনটা কমে গেছে। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে টেম্পারেচারের একটা ইফেক্ট আছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের। তাহলে টেম্পারেচার যদি বাড়ে তাহলে কি হবে? ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বাড়বে না কমবে? নট রাইট, মিন্স কি ডিক্রিজ হবে। টেম্পারেচার বাড়লে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কি ডিক্রিজ হবে। কেন ডিক্রিজ হবে? কারণ টেম্পারেচার বাড়লে তাদের মুভমেন্টটা কি র্যান্ডম হবে। যদি র্যান্ডম মুভমেন্ট হয় তাহলে কি তাদের পোলারাইজেশন যেই মেকানিজম সেটা কি কম হবে, তাদের ডাইপোল কম ক্রিয়েট হবে। সো দ্যাট যেহেতু ডাইপোল পোলারাইজেশন কম হবে তাহলে কি অবশ্যই তাদের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কম হবে। সো এটা আমাদের ডাইপোলার পোলারাইজেশন। তো আমরা যদি আমাদের ডেরিভেশনে আবার চলে আসি, সো আমরা আজকে যেটা করব সেটা ডাইপোলার পোলারাইজেশন। তাহলে একটু খেয়াল করো, সেটা আগের যেই ভিডিওটা দেওয়া হয়েছে ডাইপোলার পোলারাইজেশন কি, সেখানে যে জিনিসটা বলা হয়েছে সেটা র্যান্ডমলি ওরিয়েন্টেড থাকবে ডাইপোল গুলো। ডাইপোল পোলারাইজেশন সাধারণত পার্মানেন্ট বা পোলার মলিকুলের ক্ষেত্রে হয়, এবং এটা কি র্যান্ডমলি ওরিয়েন্টেড থাকবে, অর্থাৎ তাদের এভারেজ ডাইপোল মোমেন্ট 0। কিন্তু যখনই আমি ইলেকট্রিক ফিল্ড দিব তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন বরাবর এগুলো অ্যালাইন করার ট্রাই করবে, এবং সেটা ডিপেন্ড করবে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথের উপর। ইলেকট্রিক ফিল্ড কতটুকু স্ট্রেংথ আছে সেটার উপর ডিপেন্ড করে তার এভারেজ আমি ডাইপোল মোমেন্টটা পাবো। তো
তো এটার জন্য হচ্ছে কি ক্রিয়েট হবে, এক ধরনের টর্ক ক্রিয়েট হবে, এবং সেই টর্ক থেকে আমি এক ধরনের হচ্ছে ওয়ার্ক ডান পাবো। তো এই জিনিসগুলা থেকে হচ্ছে কিভাবে টেম্পারেচার ডিপেন্ডেন্ট আমি ডাইপোলার পোলারাইজেবিলিটি পাবো, সেটার ইকুয়েশনটা একটু দেখি। তাহলে দেখো আমাদের ফার্স্ট যে কাজ সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা। আমরা যখন ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করব তাহলে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড কি করবে, ট্রাইস টু অ্যালাইন দ্য ডাইপোলস প্যারালাল টু ইটসেলফ, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডে প্যারালাল আনা ট্রাই করবে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের কারণে এক ধরনের ফোর্স ক্রিয়েট হবে, এই ফোর্সটা হচ্ছে F ইকুয়াল টু QE। এই F এর উপর ডিপেন্ড করে একটা টর্ক ক্রিয়েট হবে, টর্ক হচ্ছে ঘূর্ণন। তো এই টর্কটা ডিপেন্ড করবে কার উপর, সেটা হচ্ছে ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট। টর্কের ইকুয়েশন থেকে আমরা এটা পাই। তাহলে টর্কটা কি হবে, টর্ক অন দ্য ডাইপোল হচ্ছে FA sin থিটা, যেহেতু F এবং A এর ক্রস প্রোডাক্ট হচ্ছে কি টর্ক, তাহলে আমরা লিখতে পারি FA sin থিটা। এই Fটা হচ্ছে কি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, F ইকুয়াল টু QE, F ইকুয়াল টু QE, সো দ্যাট আমরা লিখতে পারি F ইকুয়াল টু QE A sin থিটা। Q এবং A কে যদি আমরা একসাথে নিয়ে আসি, Q এবং A, তাহলে হচ্ছে আমরা E কে আলাদা করে নিলাম, তাহলে QA এটাকে আমরা কি বলতে পারি, QA আমরা জানি চার্জ ইনটু ডিসপ্লেসমেন্ট, কি হবে সেটা হচ্ছে পোলারাইজেশন। তাহলে এই এখানে Q এবং A এটার মাল্টিপ্লিকেশন করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট P নট, এটা হবে কি P নট। তাহলে P নট E sin থিটা হচ্ছে টর্কের ইকুয়েশন। তাহলে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম, টর্কের ইকুয়েশন, এটা এক নাম্বার ইকুয়েশন। এখন হচ্ছে ওয়ার্ক ডান। ওয়ার্ক ডানটা কি, ওয়ার্ক ডান ইকুয়াল টু হচ্ছে যেই অ্যাঙ্গেলে থাকবে সেই অ্যাঙ্গেলের সাথে রিলেটেড, অর্থাৎ একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ও কি থাকবে, নির্দিষ্ট অ্যাঙ্গেলে হচ্ছে অ্যালাইন থাকবে, তারপরে আমরা যা ওকে ই এর প্যারালাল আনবো, এটা আনতে যেই পরিমাণ কাজ করা লাগবে সেটাকে আমরা বলতেছি কি ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডান হচ্ছে DW ইকুয়াল টু টাউ ডি থিটা, এটা হচ্ছে ওয়ার্ক ডানের ইকুয়েশন। তো এখানে এই DW ওয়ার্ক ডান হচ্ছে এটার ক্ষেত্রে পটেনশিয়াল এনার্জি চেঞ্জটাকে বুঝাবে, অর্থাৎ এটা রিপ্রেজেন্ট করবে হচ্ছে তার পটেনশিয়াল এনার্জি অফ দ্য ডাইপোল। তাহলে হচ্ছে আমরা এটা দুই পাশ যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা লিখতে পারি W ইকুয়াল টু টাউ ডি থিটা, এই টাউ এর মানটা হচ্ছে কি P নট sin থিটা, তাহলে P নট sin থিটা আমরা এখানে হচ্ছে বসায় দিলাম। তো P নট sin থিটা যদি আমরা বসায় দেই, তো এখানে sin থিটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারি, তাহলে sin থিটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে sin থিটা ডি থিটা আমরা লিখতে পারি কি cos থিটা। sin থিটা ডি থিটা এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে লিখতে পারি কি মাইনাস cos থিটা। তাহলে আমরা লিখতে পারি কি W ইকুয়াল টু মাইনাস P নট E cos থিটা। সো বুঝতে পারছি এটা। সো এটা হচ্ছে কি দুই নাম্বার ইকুয়েশন, এই ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করতেছে, ওয়ার্ক ডান বা পটেনশিয়াল এনার্জি। তাহলে পটেনশিয়াল এনার্জি যদি আমি পেয়ে যাই, এখন আমরা দেখব হচ্ছে তার এভারেজ ডাইপোল এনার্জিটা কি রকম হবে। তাহলে এভারেজ ডাইপোল এনার্জি যখন আমরা বের করব, তো আমাদের এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে একটা ডাইপোলের ক্ষেত্রে হয়তো আমরা ধরে নিলাম ও ধরো হচ্ছে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে বা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, কিন্তু যেহেতু কি এ বাঞ্চ অফ মলিকুল, একটা গ্রুপ অফ মলিকুল আছে, সো দ্যাট হচ্ছে তাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে 0 থেকে থিটা, তখন আমরা কি করতে পারবো, সেখান থেকে এনার্জির একটা রেঞ্জ বের করতে পারবো। 0 থেকে থিটা কেন নিলাম, কারণ হচ্ছে আমরা দুইটা এক্সট্রিম কেস বিবেচনা করব, একটা হচ্ছে মিনিমাম পটেনশিয়াল এনার্জি, যার জন্য আমরা ধরবো থিটা ইকুয়াল টু 0, অর্থাৎ কি সে আগে থেকেই কি ইলেকট্রিক ফিল্ডের অ্যালাইনে আছে, অর্থাৎ কি তার কোনো ধরনের এক্সট্রা পটেনশিয়াল এনার্জি লাগবে না। আর ম্যাক্সিমাম পটেনশিয়াল এনার্জি থিটা ইকুয়াল টু 180, অর্থাৎ এটা পুরোপুরি অপোজিট আছে, ইলেকট্রিক ফিল্ডের পুরোপুরি অপোজিট আছে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আনতে হলে ওর কি 180 ডিগ্রি রোটেট করা লাগবে, তখন আমরা কি পাবো ম্যাক্সিমাম পটেনশিয়াল এনার্জি। সো এখান থেকে আমরা বের করতে চাচ্ছি W ইকুয়াল টু 0 থেকে থিটা টাউ ডি থিটা। টাউ এর মানটা কি P নট E sin থিটা, এটা আমরা আগের ইকুয়েশন থেকে বের করছি, এক নাম্বার ইকুয়েশন। তাহলে P নট E sin থিটা ডি থিটা এখান থেকে আমরা বের করতে পারবো কি, এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা ইন্টিগ্রেশন মানে কি, ইন্টিগ্রেশন হচ্ছে sin থিটার জন্য মাইনাস cos থিটা, এবং আমাদের লিমিট হচ্ছে 0 থেকে পাই,
তাহলে আমরা যদি মান এখানে বসায় দিই তাহলে আমরা এখান থেকে পাবো মাইনাস কস থিটা। তাহলে কি পাবো? মাইনাস কস পাই। আরেকটা কি পাবো? আরেকটা পাবো হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস কস 0 ডিগ্রি। তাহলে কস পাই এবং কস 0 এই দুইটার মান যদি আমরা হচ্ছে বসাই তখন আমরা পাবো কি? -1 + 1 হচ্ছে 2। -1 + 1 হচ্ছে 2। তাহলে হচ্ছে কি 2 পি নট ই। এটা হচ্ছে কি ওয়ার্ক ডান। ঠিক আছে? সো এখানে হচ্ছে দুইটা কন্ডিশন, একটা হচ্ছে মিনিমাম পটেনশিয়াল এনার্জির জন্য থিটা = 0, ম্যাক্সিমাম পটেনশিয়াল এনার্জির জন্য থিটা = 180। তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো হচ্ছে এটা ম্যাক্সিমাম পটেনশিয়াল এনার্জি। তাহলে এভারেজ পটেনশিয়াল এনার্জি কি হবে? এভারেজ ডাইপোল পটেনশিয়াল এনার্জি আমরা ধরে নিলাম হচ্ছে হাফ পিই ম্যাক্সিমাম, এটাকে আমরা ধরলাম পি নট ই। তাহলে এভারেজ ডাইপোল পটেনশিয়াল এনার্জি পি নট ই। সিমিলারলি আমরা হচ্ছে আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে থার্মাল এনার্জি হচ্ছে কেটি। যদি হাফ কেটি, যদি তার ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 5 হয় তাহলে আমরা বলতে পারি কি এভারেজ থার্মাল এনার্জি হচ্ছে 5/2 কেটি। 5/2 কেটি। এই দুইটাকে আমরা যদি কম্পেয়ার করি তখন আমরা হচ্ছে জানতে পারবো সেটা হচ্ছে পোলারাইজেশন কতটুকু স্ট্রং হবে কি হবে না। যদি হচ্ছে খুব বেশি স্ট্রং হয় তাহলে অবশ্যই কি এটা বেশি থাকতে হবে। পি নট ই যদি বেশি হয়, পি নট ই যদি বেশি হয় কার থেকে? 5/2 কেটি থেকে, তাহলে হচ্ছে ওরিয়েন্টেশনাল পোলারাইজেশন ফুলফিল করবে। তখন হচ্ছে সবগুলো হচ্ছে একটা নির্দিষ্ট ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে অ্যালাইন করা থাকবে। আর যদি পি নট ই যদি কম হয় তখন কি হবে? এটা র্যান্ডমলি ওরিয়েন্টেড থাকবে। সবগুলোর হয়তো হচ্ছে কি ডিরেকশন থাকবে এক, কিন্তু অ্যাঙ্গেল গুলো একটু চেঞ্জ থাকবে যদি এনাফ না হয়। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে ওরিয়েন্টেশনাল পোলারাইজেশনের কন্ডিশন। এবং এই এভারেজ ডাইপোল মোমেন্টটা হচ্ছে ডিপেন্ড করবে হচ্ছে তার পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট ইনটু এই দুইটার রেশিও, ডাইপোল এনার্জি এবং কি থার্মাল এনার্জি রেশিওর উপর ডিপেন্ড করবে। এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল গেজ। এখন এই গেজটা হচ্ছে কতটুকু ফুলফিল করতে পারি সেটা আমরা একটু দেখি। সো এই জিনিসটা দেখার জন্য আমাদের হচ্ছে নতুন একটা কনসেপ্ট লাগবে, সেটা হচ্ছে বোল্টজম্যান স্ট্যাটিস্টিক্স। আমরা আপাতত বোল্টজম্যান স্ট্যাটিস্টিক্স এখনো পড়ি নাই। বোল্টজম্যান স্ট্যাটিস্টিক্স আমরা নেক্সট চ্যাপ্টারে পড়বো, কোয়ান্টাম মেকানিক্স চ্যাপ্টারে। তো আমরা জাস্ট ইনিশিয়াল একটা কনসেপ্ট আমরা নেই, বোল্টজম্যান স্ট্যাটিস্টিক্সটা কি। বোল্টজম্যান স্ট্যাটিস্টিক্স হচ্ছে একটা প্রবাবিলিটি ফাংশন, অর্থাৎ একটা নির্দিষ্ট এনার্জি পর্যন্ত কতগুলো মলিকুল থাকার পসিবিলিটি আছে, অর্থাৎ এটা সবসময় পসিবিলিটি আনসার দিবে। আমরা যখন হচ্ছে ফার্মি এনার্জি নিয়ে অ্যানালাইসিস করব তখন আমরা বলবো হচ্ছে কি এটা যদি হয় কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, তাহলে এটার উপরে কতটুকু পর্যন্ত ইলেকট্রন থাকার পসিবিলিটি আছে। তখন আমরা কি তার ফাংশন অ্যানালাইসিস করব, তার প্রবাবিলিটি ফাংশন। তো বোল্টজম্যান স্ট্যাটিস্টিক সবসময় হচ্ছে প্রবাবিলিটি ফাংশন দেয়, অর্থাৎ এই এনার্জি আমি যদি বলি ই এনার্জি পর্যন্ত হচ্ছে কতটুকু মলিকুল আছে তখন সে হচ্ছে একটা সূত্র দেয়। তো এই সূত্রটা হচ্ছে ডিপেন্ড করবে হচ্ছে তার এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার মাইনাস ই বাই কেটি, অর্থাৎ দুইটা টার্ম, একটা হচ্ছে ই আর একটা হচ্ছে টি, টেম্পারেচার। এই কয়েকটা টার্মের উপর ডিপেন্ড করে। তাহলে আমরা একটু দেখি, সেটা হচ্ছে বোল্টজম্যান স্ট্যাটিস্টিক্স আলটিমেটলি কি দিবে, সেটা হচ্ছে ফাইন্ডিং এ ডাইপোল হ্যাজ এন এনার্জি ডাব্লিউ। আমি ধরলাম হচ্ছে ডাব্লিউ এনার্জির মধ্যে কে কে আছে, কোন কোন মলিকুল আছে, সেটাই হচ্ছে বোল্টজম্যান স্ট্যাটিস্টিক্স থেকে বের করে দিবে। তাহলে হচ্ছে বোল্টজম্যান স্ট্যাটিস্টিক্স থেকে আমরা যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে ফ্র্যাকশন অফ মলিকুল যাদের এনার্জি ডাব্লিউ এবং অ্যাঙ্গেল থিটায় আছে এবং সেম টেম্পারেচারে, এই জিনিসটা ডিপেন্ড করবে হচ্ছে প্রপোর্শনাল টু মাইনাস ডাব্লিউ বাই কেটি। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। সূত্রটা তাহলে কি? প্রবাবিলিটির সূত্র হচ্ছে এ ই টু দি পাওয়ার মাইনাস ডাব্লিউ বাই কেটি। ডাব্লিউ হচ্ছে তার পটেনশিয়াল এনার্জি। ওকে, এখন এই ডাব্লিউর মানটা আমরা বসাবো। ডাব্লিউর মানটা আমরা কোথায় পাবো? ডাব্লিউর মানটা পাবো হচ্ছে আমরা এর আগের ইকুয়েশন থেকে আমরা বের করছি। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি? ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে মাইনাস পি নট ই কস থিটা। ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস পি নট ই কস থিটা। তাহলে মাইনাস মানে হচ্ছে প্লাস,
সো আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি হচ্ছে a e to the power p not e cos theta, a e to the power p not e cos theta by kt, এটা হচ্ছে তার প্রবাবিলিটি। তো এই প্রবাবিলিটি আমরা হচ্ছে বের করে ফেললাম। এখন হচ্ছে প্রবাবিলিটি অফ টোটাল ডিস্ট্রিবিউশন অফ ডাইপোল এনার্জি, টোটাল ডিস্ট্রিবিউশন অফ ডাইপোল এনার্জি আমি যদি কমপ্লিট বের করতে চাই, তখন আমাদের যে সূত্রটা কাজে লাগবে সেটা হচ্ছে এভারেজ ডাইপোল এনার্জির সূত্র। এটা এটা হচ্ছে এভারেজ ডাইপোল এনার্জির সূত্র থেকে, সেটা হচ্ছে দুইটা টার্ম মনে রাখতে হবে এখানে আলাদা করে। আমি যদি একটু হাইলাইট করে দেই, একটা টার্ম হচ্ছে পি নট ই কস থিটা, আরেকটা হচ্ছে পিই, একটা হচ্ছে পি নট কস থিটা আরেকটা হচ্ছে পিই। তাহলে এখানে কি ঘটনাটা ঘটতেছে, পি নট কস থিটা কোথা থেকে আসতেছে, পি নট কস থিটা হচ্ছে তার পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট, যেটা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে কি অ্যালাইন করা আছে। তাহলে সূত্রটা কি, সূত্রটা হচ্ছে পি নট কস থিটা এবং পি ডাব্লিউ ডি থিটা, এটাকে আমি 0 থেকে পাই পর্যন্ত ইন্টিগ্রেশন করব, ডিভাইড বাই 0 থেকে পাই পি ডাব্লিউ ডি থিটা। এটা হচ্ছে এভারেজ ডাইপোল মোমেন্টের সূত্র। কারণ পি ডাব্লিউ এর মানটা যদি আমি এখানে বসায় দেই, পি ডাব্লিউ এর মানটা হচ্ছে এটা, তাহলে কি এখান থেকে আমি এটা পাবো, এ এ কাটা গেল, তাহলে আমি লিখতে পারি ই টু দি পাওয়ার পি নট ই কস থিটা বাই কেটি, নিচেও কি পি নট ই কস থিটা বাই কেটি, এবং এটাকে ইন্টিগ্রেশন করব এই ডি থিটার সাপেক্ষে। এখন দেখো এটা কি একটা জটিল কমপ্লেক্স একটা ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনটা যদি আমরা করতে চাই তাহলে হচ্ছে কিছু সিম্পলিফিকেশন মাথায় রাখতে হবে। তো দেখা গেছে ল্যাঙ্গেভিন এই জিনিসটা হচ্ছে একভাবে সলভ করার ট্রাই করছে, যার কারণে এটা হচ্ছে নতুন একটা টার্ম আছে ল্যাঙ্গেভিন ফাংশন। তো সেটা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পি নট ই বাই কেটি, এটাকে হচ্ছে নতুন একটা টার্ম ধরা হয়েছে, পি নট ই বাই কেটি এটাকে ধরা হয়েছে এক্স, এটাকে ধরা হয়েছে কি এক্স। তো এটাকে যদি আমি এক্স ধরি তাহলে এক্স ইকুয়াল টু কি পি নট ই বাই কেটি, তাহলে এখানে কি থাকবে ই টু দি পাওয়ার এক্স কস থিটা, নিচে কি ই টু দি পাওয়ার এক্স কস থিটা, তাহলে হচ্ছে এরকম একটা টার্ম থাকবে। এখন এটাকে ইন্টিগ্রেশন করলে তাহলে কি রকম আসবে, তো আমরা জানি হচ্ছে বিভিন্ন ধরনের ফাংশন তোমরা জানো, ধরো হচ্ছে ইউলার ফাংশন। ইউলার ফাংশনটা কি, ইউলার ফাংশন হচ্ছে ধরো ইউলার ফাংশন হচ্ছে তোমার এক ধরনের ফাংশন যেটা হচ্ছে ই টু দি পাওয়ার আই এক্স যদি থাকে, ধরো ই টু দি পাওয়ার আই এক্স ইকুয়াল টু কি, ইকুয়াল টু হচ্ছে cos x প্লাস আই sin x, রাইট? আমি যদি ধরি cos x প্লাস আই sin x, তো এটা একটা কি একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা, এই ফর্মুলাটাকে বলা হয় ইউলার ফর্মুলা। তো এরকম ল্যাঙ্গেভিনেরও কি একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা আছে, এই ফর্মুলাটা দিয়েই হচ্ছে এটাকে ডেরিভেশন করা হয়েছে। তো আলটিমেটলি এটাকে আমি যদি পি নট ই বাই কেটি কে এক্স ধরি, পি নট ই বাই কেটি কে যদি এক্স ধরি এবং এটাকে ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্টিগ্রেশন করার পর নতুন যে একটা টার্ম আসবে সেই টার্মটা হচ্ছে এল এক্স। তাহলে এটার অ্যান্সারটা হবে এরকম, পি এভি এভারেজ ডাইপোল মোমেন্ট ইকুয়াল টু পি নট ইন্টু এল এক্স। এল এক্সটা কি, এক্সটা কিন্তু হচ্ছে কোঅর্ডিনেট না, এক্সটা হচ্ছে পি নট ই কেটি, পি নট ই কেটি। এই এলটা কি আমাদের কি এখন জানতে হবে, ঠিক আছে? তো এই এলটা হচ্ছে এরকম একটা ইকুয়েশন, দেখো cot hyperbola x minus 1 by x equal to e to the power x plus e to the power minus x divided by e to the power x minus e to the power minus x minus 1 by x। অর্থাৎ ধরো তুমি ইন্টিগ্রেশন করছো, ইন্টিগ্রেশন করার পর হচ্ছে কি এরকম একটা সূত্র আসছে, এরকম আসছে। এই যে ফর্মুলাটা,
এটাকে বলা হয় হচ্ছে ল্যাঙ্গেভিন ফাংশন। তাহলে ল্যাঙ্গেভিন ফাংশন আর কিছুই না, সেটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল ফাংশন, যেটা আমরা এখানে ইউজ করছি আমাদের ডেরিভেশনের সুবিধার্থে। কিন্তু আমাদের এখানে এই ডেরিভেশনটা আমরা হচ্ছে ডিটেইলস আমাদের এই সাবজেক্টে আমরা করব না। আমরা যারা ইন্টারেস্টেড তারা হচ্ছে আমরা হচ্ছে ইন্টারনেট থেকে অথবা হচ্ছে আমার কাছ থেকে তোমরা কালেক্ট করে নিবে, এটা ডেরিভেশন আমার কাছে করা আছে। তো আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে এরকম একটা ইকুয়েশন পাবো। তাহলে আমরা বলতে পারতেছি কি ওটা ইকুয়াল টু পি নট এল এক্স। এল এক্সটা কি? এটাকে যদি আর একটু সিম্পলিফাই করি তাহলে আমরা লিখতে পারি এরকম একটা ধারা। এখানে আমি হচ্ছে দুইটা টার্ম লিখছি, এখানে আরো অনেক টার্ম আছে, x/3 মাইনাস x³/45, এরপরে কি আরো অনেকগুলো টার্ম আছে। তো এই যে টার্মগুলো আছে, এখন যদি x এর মান খুবই ছোট হয়, x এর মান যদি খুবই ছোট হয়, তখন আমরা বলতে পারি কি হায়ার টার্মগুলো আস্তে আস্তে নেগলেক্ট করা যায় না? নেগলেক্ট করা যায়, তখন শুধুমাত্র x/3 থাকে। তাহলে আমরা এখানে কন্ডিশনটা কি ইউজ করলাম? x এর ভ্যালু যখন 1 এর থেকে ছোট হবে তখন আমরা হায়ার টার্মগুলো কি করতে পারি? নেগলেক্ট করতে পারি। হায়ার টার্ম বলতে বুঝাচ্ছি ধরো এই টার্মগুলো, এর পরের টার্মগুলো, এগুলো নেগলেক্ট করতে পারি। তাহলে থাকবে কি শুধুমাত্র x/3। তাহলে আমরা লিখতে পারি lx ইকুয়াল টু x/3, lx ইকুয়াল টু x/3। তাহলে x ইকুয়াল টু আমরা কি ধরে নিছি? p নট e বাই kt। তাহলে p নট e লেস দেন kt। তাহলে এটা কি লো ইলেকট্রিক ফিল্ড। লো ইলেকট্রিক ফিল্ডের কারণে কি হচ্ছে? ফুললি ডাইপোল গুলো অ্যালাইন করতে পারতেছে না, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন বরাবর কি ফুললি অ্যালাইন করতে পারতেছে না। তো তাহলে কি এটা হচ্ছে ডাইপোলার বা ওরিয়েন্টেশনাল পোলারাইজেশনকে ফুললি ফলো করতে পারতেছে না। তো এটা হচ্ছে কন্ডিশন হচ্ছে এট লো ইলেকট্রিক ফিল্ড। তাহলে এট লো ইলেকট্রিক ফিল্ড যখন p নট e লেস দেন kt তখন আমরা বলতে পারি lx ইকুয়াল টু x/3। তাহলে এটার মান যদি আমরা বসায় দেই, মান কি ছিল? p নট ইনটু lx। তাহলে এই lx ইকুয়াল টু x/3। তাহলে x হচ্ছে p নট e বাই kt আর 3, তাহলে সূত্র অনুসারে কি 1/3 p নট স্কয়ার e বাই kt। এটা হচ্ছে এভারেজ ডাইপোল মোমেন্টের সূত্র। তাহলে ওরিয়েন্টেশনাল পোলারাইজেবিলিটির মেইন সূত্র হচ্ছে 1/3 p নট স্কয়ার বাই kt। এই টার্মটা কোথা থেকে আসছে? x/3। দেখো আমি যদি এটাকে ড্র করি তাহলে এরকম একটা কি ইকুয়েশন পাবো, এরকম ইকুয়েশন। x এর ভ্যালু যত বাড়তে থাকবে তত আস্তে আস্তে কি এখান থেকে আস্তে আস্তে স্যাচুরেশনের দিকে যেতে থাকবে। স্যাচুরেশন মিন্স হচ্ছে 1 এর কাছাকাছি যেতে থাকবে। আর যদি কম হয় তখন আমরা কি সিম্পলিফিকেশন করে আমরা বলতে পারি এটা আসলে কি এরকম ফলো করবে না, এটা স্ট্রেট লাইনের মতো ফলো করবে। তাহলে x/3 যখন খুবই কম হবে, আমরা ধরলাম কি এখান থেকে আরো কম হবে, 1 এর থেকে কম, তাহলে আমরা শুধুমাত্র এই অংশটুকু নিয়ে কাজ করলাম, ঠিক আছে? এটা 1 এর থেকে কম। তাহলে আমাদের হচ্ছে এভারেজ ডাইপোল মোমেন্টের সূত্রটা হচ্ছে এটা। তাহলে আমরা আরেকটা সূত্র জানি, এভারেজ ডাইপোল এনার্জি কি? এনার্জি হচ্ছে আলফা ইনটু ই। তাহলে পি এভারেজ ইকুয়াল টু আলফা ডি ইনটু ই। এখন আমরা যদি এই দুটো ইকুয়েশন যদি কম্পেয়ার করি তাহলে আমরা বলতে পারি 1/3 পি স্কয়ার বাই কেটি হচ্ছে আলফা ডি। 1/3 পি স্কয়ার বাই কেটি হচ্ছে আলফা ডি। আমরা যদি এই দুইটা ইকুয়েশন কম্পেয়ার করি তাহলে এটাই হচ্ছে কি ওরিয়েন্টেশনাল পোলারাইজেবিলিটির সূত্র, আলফা ডি ইকুয়াল টু 1/3 পি স্কয়ার বাই কেটি। সো এই ডেরিভেশনটা খুবই ইম্পর্টেন্ট এবং আমরা হচ্ছে মাথায় রাখবো, আমাদের কোশ্চেন প্রায়ই আসে, সেটা হচ্ছে ওরিয়েন্টেশনাল পোলারাইজেশন কেন টেম্পারেচার ডিপেন্ড। এখন আমরা একটু দেখি ইলেকট্রিক ফিল্ডের একটা ইফেক্ট, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে এরকম, যখনই লোয়েস্ট ইলেকট্রিক ফিল্ড থাকবে তখন হচ্ছে আমরা lx ইকুয়াল টু x/3, তখন আমরা বলতে পারি p এভারেজ ইকুয়াল টু 1/3 p স্কয়ার e বাই kt, ঠিক আছে? যখন এই রেঞ্জে থাকবে, এরকম একটা রেঞ্জে থাকবে। যদি ইলেকট্রিক ফিল্ড খুবই হাই হয় অর্থাৎ p নট e গ্রেটার দেন kt থাকে, p নট e গ্রেটার দেন kt থাকে, তখন হচ্ছে কি সবগুলো আসলে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে অ্যালাইন করবে, একটা সেম ডিরেকশনে অ্যালাইন করবে। অর্থাৎ কি
সবগুলো সেম ডাইপোল মোমেন্ট পাবে, সেগুলো হচ্ছে পি নট। যেহেতু পি নট আমার কি পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট, তাহলে বলা যাচ্ছে at highest field Lx tends towards to saturation at unity, কারণ কি এটা আস্তে আস্তে স্যাচুরেশনের দিকে যাবে এবং এটার ম্যাক্সিমাম মান কত হবে 1। তো একবারে হাই ফিল্ড যখন হবে তখন এটা আস্তে আস্তে, আমি যদি কার্ভ দেই তাহলে এটা আস্তে আস্তে স্যাচুরেশনের দিকে যাবে, ঠিক আছে। তো স্যাচুরেশনের দিকে যখন যাবে তখন আমরা বলতে পারি এই ভ্যালুটা কত 1। এই ভ্যালুটা যদি 1 হয় তখন হচ্ছে পি এভারেজ ইকুয়াল টু পি নট, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের দুইটা ইফেক্ট, একটা হচ্ছে লো ইলেকট্রিক ফিল্ড আর একটা হচ্ছে হাই ইলেকট্রিক ফিল্ড। তো আশা করি এটা হচ্ছে তোমরা বুঝতে পারছো কিভাবে হচ্ছে ওরিয়েন্টেশনাল বা ডাইপোলার পোলারাইজেশনের এই সূত্রটা আমরা হচ্ছে ব্যাখ্যা করতে পারি। তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের পোলারাইজেশন মেকানিজম, কোন মলিকুলগুলো কি পোলারাইজেশন মেকানিজম আছে, এরকম একটা চার্ট আছে, তোমরা এই জিনিসগুলো একটু দেখবা। আমরা যেটার উপর হচ্ছে ফোকাস করছি সেটা ছিল ওয়াটার, যে হচ্ছে ওরিয়েন্টেশনাল পোলারাইজেশন ফোকাস করে, যার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে 80। সো আমাদের আজকে হচ্ছে এই পর্যন্ত। আশা করি সবাই বুঝতে পারছো। যদি কোনো ধরনের প্রবলেম হয় তোমরা যে কোনো টাইমে আমাকে ফোন করতে পারো অথবা হচ্ছে ইমেইলে জানাইতে পারো, তোমাদের যদি কোনো কোশ্চেন বা এনকোয়ারি থাকে। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ সবাই। আল্লাহ হাফেজ।